কোন প্রোডাক্টটা কবে কয় টাকা দিয়ে কিনেছে, ঠিক আছে, এরকম একটা ইনফরমেশন চাইলে রিপোর্ট আকারে দেওয়া যাবে। অথবা এরকম যদি হয় যে আপনার গত এক মাসে কমলা প্রতিদিন কতটুকু করে রাইট। বিক্রি হয়েছে, বা জি আমার জি। সপ্তাহে 7 দিনের মধ্যে কোন কোন দিন কমলা গুলো বা আপেল গুলো বেশি বিক্রি হয়েছে, আমি সেই হিসেবে হচ্ছে আমার প্রাইসিং স্ট্র্যাটেজিটাকে সেট করব। তো হ্যাঁ হ্যাঁ। বিজনেসের বিভিন্ন ডিসিশন মেকিং এর ক্ষেত্রেও আমাদের এই ডেটাবেস ম্যানেজমেন্টের এই আরডিএমএস এর যে আউটকামটা, বা আমরা যে এখান থেকে যে অ্যানালাইসিসটা করছি বা যে ফিল্টারিং এর কাজটা করছি, এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারবো যে গত এক মাসে আমার ঘরে কি পরিমাণ প্রোডাক্ট, একটা সার্টেন প্রোডাক্ট বিক্রি হয়েছে, কবে কবে জি কোন কোন দিন বেশি বিক্রি হয়েছে। তো এটার উপর জি। আমরা চাইলে একটা লিস্টিং করতে পারবো যে টপ কোন কোন দিন। হ্যাঁ, ধরেন আমি যদি এখানে মধ্যে বলি যে সপ্তাহে 7 দিনের মধ্যে কোন 3 দিন বেশি বিক্রি হয়েছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে একটা সামারি বের করে সামারি। ওখান থেকে টপ 3টা বের করতে পারবো। যে লেটস সে জি যে আমি যদি এরকম ভাবে ধরি যে বৃহস্পতিবার, শুক্রবার আর হচ্ছে গিয়ে সপ্তাহে ধরেন সোমবার, এই 3 দিন সবচেয়ে বেশি পরিমাণ বিক্রি হয়েছে, তাহলে সেই হিসাবে আমরা ওই 3 দিনে ওই প্রোডাক্টটাকে আমাদের ইনভেন্টরিতে আনার জন্য আমরা হয়তো এটা আমাদের যে সাপ্লায়ার আছে সেই সাপ্লায়ারকে আমরা পুশ করতে পারি যে আমার বৃহস্পতিবার দিন বিক্রি বেশি হচ্ছে, সুতরাং তুমি বুধবার দিন আমাকে আরো 10 কেজি অথবা আরো 50 কেজি আমাকে আপেল বা কমলা সাপ্লাই দিবা। তো এই যে হ্যাঁ আমার হ্যাঁ, সাপ্লাই এডিট করা চেইনের যাবে। যে কানেকশনটা, সেই কানেকশনটা বা যে আমি যে ডিসিশনটা নিব, সেই ডিসিশনটা নেওয়ার পিছনে কিন্তু আমার এই এসকিউএল এর কাজটা বা এই এসকিউএল এর রিপোর্টটা খুব জরুরি। খুবই ইম্পর্টেন্ট, রাইট, ডেফিনেটলি। এখন হচ্ছে এই আরডিবিএমএস হচ্ছে যে ডাটাবেস গুলি আরডিবিএমএস সিস্টেম সাপোর্ট করে, এর মধ্যে ওরাকল আছে, তার মধ্যে মাইএসকিউএল আছে, পোস্টগ্রেসকিউএল আছে, মারিয়াডিবি আছে, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, এগুলো হচ্ছে ওয়েল রেপুটেড আরডিবিএমএস সিস্টেম। মানে আরডিবিএমএস সিস্টেম হচ্ছে এইভাবে টেবিল ফরম্যাটে যে ডাটাগুলি রাখা, মানে যে যে ডাটাবেসে ডাটা রাখা হবে সেগুলিকে আসলে আরডিবিএমএস সিস্টেম বলা হচ্ছে। আচ্ছা, আমাদের এখানে একজন কোশ্চেন করেছে, লুৎফুর রহমানের কোশ্চেন আনসারটা অবশ্য আমরা এর আগেও শুরুতে দিয়ে দিয়েছি, আবার একটু দিই। সেটা হচ্ছে উনি যে কোশ্চেন করেছেন যে এসকিউ দিয়ে মূলত কোন কাজটা বেশি করা হয়, যে নন সায়েন্স নন সিএসসি ব্যাকগ্রাউন্ডের ছেলেরা কি এসকিউ শিখে ভালো ক্যারিয়ার করতে পারবে কিনা। হ্যাঁ, ডেফিনেটলি সে অবশ্যই এটা ক্যারিয়ার করতে পারবে। কারণ প্রথমত হচ্ছে যে এসকিউএলটা ইজি, এটা ইজি টু লার্ন, খুব সহজেই শেখা যায়। নাম্বার টু হচ্ছে এসকিউএল যে কোনো ধরনের ডেটাই সেট হোক না কেন, যে কোনো কোম্পানি বা যে কোনো ইন্ডাস্ট্রি লেভেলের ডেটা সেট হোক না কেন, সেই ডেটা সেটের কাজগুলো আমরা এসকিউএল দিয়ে করতে পারি। তার মানে হচ্ছে যে আমি যে কোনো ধরনের ইন্ডাস্ট্রি বা যে কোনো ধরনের কর্পোরেট জব অথবা যে কোনো ধরনের সার্ভিস ইন্ডাস্ট্রিতে বা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে এই কাজটা করতে পারবো বা এই ধরনের জবে আমি অ্যাপ্লাই করতে পারবো। আর যেহেতু এটা সহজেই শেখা যায়, এটার সিনট্যাক্স এবং কোডটাও খুব ইজি, ইজি টু আন্ডারস্ট্যান্ড, ইজি টু লার্ন। সো এক্ষেত্রে আমার মনে হয় নন সায়েন্স বা নন সিএসসি ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়েরাও চাইলে এখান থেকে ভালোভাবে শিখে তার ক্যারিয়ার করতে পারবে। জি, ডেফিনেটলি। মানে এটার জন্য আসলে সিএসসি ব্যাকগ্রাউন্ডটা কোনো মানে ইম্পর্টেন্ট না আর কি, কিন্তু নলেজটা থাকতে হবে যে আসলে রিলেশনাল ডাটাবেসটা কি, এটা জানতে হবে। এটা অবশ্যই শিখলেই জানবে, কারণ যে এসকিউএল শিখতে আসবে সে অবশ্যই জিনিসগুলি জানবে। কিছু কমান্ড আছে, কোন কমান্ডটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়, যেমন আমি একটা স্পেসিফিক নির্দিষ্ট ডেট থেকে আরেকটা স্পেসিফিক নির্দিষ্ট ডেট পর্যন্ত ডাটা দেখতে চাই, তাহলে আমাকে কিভাবে এটা করতে হবে। আমি সামারি করে নিয়ে আসতে চাই যে আমার গত এক মাসের আসলে টোটাল মানে কতগুলি পিস আমি সেল করেছি যে কোনো একটা আইটেম, তাহলে আমার এটা সাম কিভাবে করে নিয়ে আসবে সেগুলি জানতে হবে। গ্রুপ করা যায় যে বিভিন্ন আইটেম ওয়াইজ আমি যদি চাই যে কোনটা কত দিন কোন দিন কপি মানে কত পিস সেল হলো, সেটাও আপনার গ্রুপ ওয়াইজ করে নিয়ে আসেন। এই জিনিসগুলি আসলে জানতে হবে। এগুলি অনেক বেশি কমপ্লেক্স তা না, বাট মানে একটা নির্দিষ্ট ফরম্যাট একটা ওয়েতে এগুলি করতে হয়, এসকিউএল কমান্ডটা লিখতে হয় ডাটাবেজে, এই জিনিসগুলি জানতে হবে আর কি। তো হ্যাঁ, যাই এবং হোক। এখানকার যে যে সিনট্যাক্স গুলো আছে সেই সিনট্যাক্স গুলো কিন্তু আপনার আপনাদের এক্সেল বা পাইথন, আমি হচ্ছে স্পেশালি পাইথন আর এবং এক্সেল এ কাজ করি। হ্যাঁ, এসকিউএল এ আমার খুব একটা কাজ করার প্রয়োজন পড়ে না। তা আমি দেখি যে যে এসকিউএল এর যে কাজগুলো হয় বা যে এসকিউএল এর যে সিনট্যাক্স গুলো হয়, সেগুলো কিন্তু অলমোস্ট বলতে গেলে প্রায় আপনার পাইথন বা এক্সেল এর যে কাজগুলো করে সেটার মতো। যেমন এখান থেকে কোন একটা কাছাকাছি। ডেটাকে আপনার সেগ্রেগেট করা, এই ডেটাগুলো থেকে ফিল্টার করা, বা ধরেন গ্রুপ বাই করা বা লিস্টিং করা, সবকিছু কিন্তু আপনার একই টাইপের প্রায় হ্যাঁ কাছাকাছি সিনট্যাক্স দিয়ে করা সম্ভব।
টার্ম গুলিও সেম, মানে নলেজটা সেম আর কি অলমোস্ট। আচ্ছা আচ্ছা। লুৎফুর আচ্ছা, রহমান আবার রিপ্লাই দিয়েছে যে কিন্তু সার্কুলার তো সব সিএসসি ব্যাকগ্রাউন্ড চায়। এখন এটার যে উত্তরটা, সেই উত্তরটা লুৎফুর রহমান আমি আপনাকে আলাদাভাবে দিব। তবে আমি আপনাকে এইটুকু বলে রাখি যে ইউজুয়ালি দেখা যায় যারা এইচআর ডিপার্টমেন্টে আছে বিভিন্ন কোম্পানির, তারা হচ্ছে সিভি গুলোকে যাতে সর্ট করা যায় বা সিভি সংখ্যাটা যেন কম আসে, সেজন্য হচ্ছে তারা এখানে একটা লিমিট বেঁধে দেয় যে সিএসসি ব্যাকগ্রাউন্ড হইতে হবে। তার মানে এই না যে নন সিএসসি কেউ যদি এক্সপার্ট এখানে মধ্যে আসে তাকে যে তার ইন্টারভিউ নিবে না বা তার জব হবে না, এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কারণ এখন না না না, সময় এটা না, অনেকেই নন সিএসসি কাজ করতেছে এই ফিল্ডে, অনেকেই নন সিএসসি কাজ করতেছে, অনেকেই কাজ তবে করতেছে, রাইট। হ্যাঁ, তবে ফিল্টার আউট করার জন্য অনেকে চায় যে আমার যে অনেকে ধরে দেয় যে না আমার সিএসসি ব্যাকগ্রাউন্ড হলে ভালো হয়, কিন্তু আসলে এখান থেকে এখন বেরোয় আসছে ওই ওই জিনিসটা না আসলে এখন মার্কেটে নাই। একটা সময় ছিল যে না কম্পিউটারের কাজ করতে হলে সিএসসি ব্যাকগ্রাউন্ড দিতে হবে, এখন কিন্তু এই জিনিসটা নাই। অনেক ফিল্ড থেকে, অনেকে ফিজিক্স থেকে আসতেছে, অনেকে ম্যাথ থেকে আসতেছে, অনেকে ইলেকট্রনিক্স থেকে আসতেছে। এবং আপনি যদি জানেন যে আইডিবি বিশ্ব স্কলারশিপ একটা আছে না বাংলাদেশে, জি ওরা জি। ওরা কিন্তু একদম টোটাল, মানে ওরা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট নেয় না, মানে কম্পিউটার সায়েন্স বাদে যারা তাদেরকে নিয়ে কিন্তু এই বিভিন্ন ধরনের ট্রেনিং করায় তারা কিন্তু মার্কেটে দিচ্ছে, এবং তাদের কিন্তু একটা হিউজ ডিমান্ড আছে। ওইখানে ডাটাবেজ একটা ট্র্যাকও আছে, ঠিক আছে। তো ওইখানে মোটামুটি অলমোস্ট মেক্স আপনার 80 থেকে 90% ছেলে পেলে হচ্ছে নন, মানে সিএসসি ব্যাকগ্রাউন্ড আর কি। তো আসলে এই সিএসসিটা কোনো আহ, আহ, ইয়ে না আর কি, সিএসসি টা এটা কোনো বাধা না, আর এটা যে হইতেই হবে, জি, সিএসসি ব্যাকগ্রাউন্ডে হইতেই হবে এমন কোনো কথা নাই। আমি না, নিজে হচ্ছে যে রিসেন্টলি গত এক সপ্তাহে বিডি জবস এর যে সকল আমি অ্যাপ্লিকেশন গুলো দেখি বা আমি যে সকল অফার গুলো দেখি, ওখানের মধ্যে কিন্তু ওরা সিএসসি এর পাশাপাশি এটাও লিখে দেয় যে বিজনেস ব্যাকগ্রাউন্ডও অ্যাকসেপ্টেবল, অথবা হ্যাঁ দেখা হ্যাঁ, যাচ্ছে যে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডও হচ্ছে অ্যাকসেপ্টেবল। আচ্ছা, জি জি আরেকটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের রিসার্চে কাজে এসকিউএল এর প্রয়োজনীয়তা কি? জি, এটাও একটা খুব ভালো কোশ্চেন করছেন। সোশ্যাল সায়েন্সে আসলে সোশ্যাল সায়েন্সের রিসার্চের জন্য কাজ করতে আর বেশি দরকার, কারণ তারা কিন্তু তাদের রিসার্চটাই হয় ডাটা নির্ভর, ঠিক আছে। তাদের হুম। রিসার্চটা, যে কোনো রিসার্চটি তারা যখন করবে, মূলত তারা ডাটা নির্ভর একটা সোশ্যাল একটা কোন একটা বিষয়ের উপরে তারা একটা গবেষণা চালায়। তো তখন তারা যে ডাটাগুলি কালেক্ট করে, ডাটা রাখতে হয়, ঠিক আছে, সেক্ষেত্রে এসকিউএল লাগবেই, ঠিক আছে। রাইট। এসকিউএল যে ডাটাগুলি প্রসেস করতে হয়, সে যদি একটা কিছু সামারাইজ করতে চায় তাহলে তাকে কিন্তু এসকিউএল ইউজ করতে হবে। তো আসলে স্পেসিফিক কোনো সাবজেক্ট না, কোনো ইয়ে না, যে কোনো জায়গাতেই কাজ করুক না কেন, ডাটা নিয়ে কাজ করতে হলে, যে সোশ্যাল সায়েন্স হোক, সেটা হোক সিএসসি, সেটা হোক ম্যাথ, ডাটা নিয়ে কাজ করতে হলে তার মানে এসকিউএল লাগবে, ডাটাবেজে ডাটা নিয়ে কাজ করতে হলে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা মনে হয় সামনে আগাই, যেহেতু আমাদের জি অনেকগুলো জি। স্লাইড আছে। হ্যাঁ হ্যাঁ, আহ, আমরা অনেকক্ষণ একটু হয়ে গেছে, সংক্ষেপে প্রায় 36 মিনিট, একটু জি আমরা ফাস্ট করি। জি জি, আমাদের এই আরডিবিএমএস ইনভেন্টর যিনি, তার পিকচার এখানে দেওয়া আছে, উনি হচ্ছে এডগার ফ্রাঙ্ক টোড কড। এইখানে সংক্ষেপে ওনাকে ইএফ কড অনেকেই বলে, ইএফ কড নামে উনি পরিচিত। উনি ফার্স্ট মানে এই কনসেপ্টটা দেয় যে আসলে এই ডাটা, রিলেশনাল ডাটাবেস কিরকম হবে এবং কিভাবে রিলেশনাল ডাটাবেসে ডাটা রাখতে হবে। এই যে এখানে যদি আপনার আমার এখানে স্ক্রিনে একটা ছবি দেখেন, উনি এরকম একটা মানে ফার্স্ট একটা মানে থিওরি ইমপ্লিমেন্ট করেন এটা, যে এইভাবে আমরা রিলেশনাল ডাটাবেস করতে হলে এইভাবে আমরা কলাম আকারে আপনারা বিভিন্ন ইনফরমেশন গুলো রাখতে পারে, এবং রোতের যে রোতে প্রত্যেকটা রেকর্ড থাকতে পারে, ঠিক আছে। প্রত্যেক ইনফরমেশন, প্রত্যেকজনের ইনফরমেশন গুলি একটা রোর মধ্যে থাকবে। আর যে কলাম আকারে আসলে প্রত্যেকজনের যে বেসিক, এটাকে হচ্ছে যে ফিচারও বলে অনেক সময়, যে একজন এমপ্লয়ি নেম, এটা একটা ফিচার, একটা পোস্ট একটা ফিচার, স্যালারি একটা ফিচার, ঠিক আছে। তো এই জিনিসগুলো এখানে থাকতে পারে। এবং জি প্রত্যেকটার ক্ষেত্রে এখানে একটা করে ডাটাবেজে একটা টেবিলের মধ্যে একটা প্রাইমারি কি থাকবে। প্রাইমারি কিটা কেন? প্রাইমারি কিটা হচ্ছে যে একটা ইউনিক, তার জন্য প্রত্যেকটা এমপ্লয়ের জন্য যেমন একটা ইউনিক নাম্বার ইউজ করবে, ইউনিক আইডি ইউজ করবে, যাতে সহজে খুঁজে পাওয়া যায়। আমরা যেমন সাধারণভাবে আমরা যেমন স্টুডেন্টের জন্য স্টুডেন্ট আইডি ইউজ করি ক্লাসের মধ্যে, বা রেজিস্ট্রেশন নাম্বার ইউজ করি, অফিসে গেলে অর্গানাইজেশন গেলে প্রত্যেকটা এমপ্লয়ের জন্য একটা এমপ্লয় কোড থাকে। তাহলে জি। কি হয় যে তাকে ইউনিকলি আইডেন্টিফাই করে। এক নামের 2 জন 3 জন 5 জন এমপ্লয়ি থাকতে পারে, কিন্তু যখন একটা এমপ্লয়ি কোড বলা হবে তখন আসলে স্পেসিফিক একজনের মানে খুঁজে পাওয়া যাবে আর কি।
এই কনসেপ্টটা আচ্ছা। উনি ফার্স্ট ডেভেলপ করে, ওনার নাম হচ্ছে ইএফ পট। এখন হচ্ছে যে ডিবিএমএস সিস্টেম আর ডিবিএমএস, মানে ডাটাবেস তো শুনছি যে আসলে ডাটাবেস তো আছে, ডাটাবেস রিলেশনাল ডাটাবেসের আগে যখন রিলেশনাল ডাটাবেস ছিল না তখন কি আসলে ডাটাবেস ছিল না, যেমন এক্সেল যখন ছিল, তারপরে আপনার যখন ফাইল সিস্টেম ছিল তখন কি ডাটাবেস, হ্যাঁ তখনও ডাটাবেস ছিল। ডাটাবেস মানে হচ্ছে একটা রিপোজিটরি যেখানে ডাটা থাকবে, সেটা ফাইল হোক, এক্সেল হোক, ঠিক আছে, বা হুম, অ্যাক্সেস হোক, তখন ওইটা আসলে ছিল। আরডিবিএমএস আসাতে সুবিধা হচ্ছে কি, আরডিবিএমএস একটা স্ট্রাকচার্ড ওয়েতে ডাটাগুলিকে মানে ডাটাবেজের মধ্যে স্টোর করে রাখতেছে, এটা একটা স্পেশাল ফরম্যাট থাকে, এবং হুম, তার উপরে এই ডাটাগুলি রাখার জন্য এক সেট টুলস ইউজ করে, একটা সফটওয়্যার ইউজ করে, যাতে ইজিলি মানে একটা ইন্টারেক্টিভ ওয়েতে ডাটাগুলি ডাটাবেজ স্টোর করে রাখা যায়, ঠিক আছে। এখন হচ্ছে যে যেখানেই বলা হচ্ছে যে ডিবিএমএস টেকনোলজি স্টোর দ্য ডাটা ইন দ্য ফর্ম অফ ফাইলস, এখানে আগে আসলে ডাটাবেজে ফাইল হিসেবে রাখা হতো, আর ডিবিএমএস হচ্ছে স্টোর ডাটা ইন এ ফর্ম অফ টেবিল, টেবিল আকারে অর্গানাইজ করে ডাটাগুলি রাখা হচ্ছে। আর ডিবিএমএস ডিজাইন টু হ্যান্ডেল স্মল অ্যামাউন্ট অফ ডাটা, শুধু একটা নর্মাল ডিবিএমএস যখন ছিল তখন ডাটার পরিমাণও কম ছিল, দেখা যাচ্ছে কয়েকশোটা মানে রেকর্ড ছিল, সেটা ইজিলি রাখা যেত। যখন আমরা যখন মানে মিলিয়নস অফ ডাটা আসতেছে, হিউজ ট্রানজেকশন হচ্ছে, ব্যাংকিং এর ডাটা ঢুকতেছে, টেলকোর ডাটা ঢুকতেছে, তখন আসলে ফাইলের মধ্যে রাখা যায় না। একটা প্রত্যেকটা ফাইলে ডাটা রিড করার জন্য আপনার যে ফাইল হ্যান্ডেলার থাকে তারা আসলে অত ফাস্টলি ডাটা রিড করতে পারে না, কিন্তু রাইট। আরডিবিএমএস সিস্টেমের সুবিধা হচ্ছে এখানে মাল্টিপল ডাটা কনকারেন্টলি ওটার মধ্যে ডাটা রিড করতে হবে, একটা টেবিলে মাল্টিপল ডোতে একই সাথে আপডেট হতে পারবে, চেঞ্জ করতে পারবে। এর জন্য আসলে রিলেশনাল ডাটাবেজ মানে একটা হিউজ ফ্যাসিলিটিস প্রোভাইড করে। তারপরে হচ্ছে যে আহ, তারপর হচ্ছে যে আরডিএমএস এ মাল্টিপল ইউজার একসাথে কন্টেন্ট ইউজ অ্যাক্সেস করতে পারে, যেমন একটা অ্যাপ্লিকেশন যখন 10 জন 5 জন এমপ্লয়ি একসাথে কানেক্ট করে, তখন কিন্তু তারা একটা অ্যাপ্লিকেশন থেকে একই টেবিলের ডাটা তারা মডিফাই করতে পারে, চেঞ্জ করতে পারে, ঠিক আছে। কিন্তু যখন ডিবিএমএস সিস্টেম ছিল যে শুধুমাত্র একটা ফাইলে কানেক্ট করে একটা ট্রানজেকশন তখন করা যেত, তো এর জন্য আচ্ছা। আসলে আরডিবিএমএস সিস্টেম অনেক ফ্যাসিলিটিস নিয়ে আসে বা ফিচার মানে এনহ্যান্সমেন্ট নিয়ে আসে আর কি। হুম, হুম, হুম। আচ্ছা, তারপর হচ্ছে যে আমাদের যে আরডিবিএমএস সিস্টেমে কিছু প্রপার্টিজ আছে, সেটাকে আপনার বলে যে এসি প্রপার্টিজ। এই এসি প্রপার্টিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে কিছু আহ, যখন আমরা একটা ডাটাবেজে ডাটা রাখবো বা রিট্রিভ করবো তখন কিছু বেসিক নিয়ম মানতে হয়। যেমন প্রথমটা হচ্ছে অটোমেসি, যে আচ্ছা। একটা ট্রানজেকশন যখন হবে তখন দ্য ইন্টার ট্রানজেকশন টেক প্লেস অর নট হ্যাপেন অল, মানে আপনার ফর এক্সাম্পল আপনি কোনো একটা জায়গায় কাউকে আপনার টাকা হচ্ছে ট্রান্সফার করতেছেন, তখন এমন হইতে হবে যে আপনি যখন টাকাটা ট্রান্সফার করবেন তখন আমার অ্যাকাউন্ট যদি ট্রান্সফার করেন, আমি যে পেয়েছি আমার এখানেও যাতে আপডেট হয় যে আপনি 500 টাকা ট্রান্সফার করেছেন, আপনার এখান থেকে কমে যাবে, আমার অ্যাকাউন্টে 500 টাকা বেড়ে যাবে, কারণ আপনি আমাকে পাঠাইছেন। এরকম হইতে পারবে না যে আপনি পাঠাইছেন আপনার এখান থেকে কমে গেছে কিন্তু আমার এখানে অ্যাড হয়নি। এই অটোমেসি, এইটাকে বলা হচ্ছে অটোমেসি, এটা ডাটাবেস থেকে মেনটেন করে। ডাটাবেস বোথ সাইডে যখনই আপডেট হয়, মানে যেমন আপনার ইনফরমেশন আপনার একটা টেবিলে থাকবে, আমারটা আরেকটা টেবিল থাকতে পারে, এইটা বোথ সাইডে যাতে আপডেট হয় এটা সে ম্যানেজ করে। রাইট। যখন দেখবে যে এক সাইডে হচ্ছে না তখন আসলে ওই ট্রানজেকশনটা সে কমপ্লিট করে না, সে ট্রানজেকশন রোল ব্যাক করে দেয়। তারপর হচ্ছে কনসিস্টেন্সি, যে ডাটাবেস মাস্ট বি কনসিস্টেন্ট বিফোর এন্ড আফটার ট্রানজেকশন, মানে কনসিস্টেন্ট হতে হবে যে আপনি এখানে আপডেট হওয়ার পরে আমার এখানেও যাতে আপডেটটা রিফ্লেক্ট করে। তারপর হুম, আইসোলেশন হতে হবে, যে এখানে মাল্টিপল ট্রানজেকশন হতে পারে, একসাথে 10 জন 5 জন 20 জন 100 জন দেখা যাচ্ছে টাকা ট্রান্সফার করতেছে বা ট্রানজেকশন করতেছে, কিন্তু সবাইটা আলাদা আলাদা হবে। এমন না যে আপনি ট্রানজেকশন করলেন কিন্তু আপনার ইনফরমেশন আমার কাছে চলে আসলো, এরকম হতে পারবে না। এই জন্য প্রত্যেকটা ট্রানজেকশন আলাদা আইসোলেট থাকে। আরেকটা হচ্ছে ডিউরেবিলিটি। ডিউরেবিলিটি হচ্ছে দ্য চেঞ্জ অফ এ সাকসেসফুল ট্রানজেকশন অকার ইভেন ইফ দ্য সিস্টেম ফেলিওর অকার, মানে যদি কোনো কারণে একটা কোনো সিস্টেমে ফেইলিউর হয় তাহলেও হুম, যাতে এনশিওর করে যে না ট্রানজেকশনটা ঠিক মতো হয়েছে, হওয়ার পরে আপনার দেখা যাচ্ছে সিস্টেমটা ফেইলিউর হয়ে গেল, ঠিক আছে, বাট ব্যাকগ্রাউন্ডে যাতে আপনি যখন একটা কমিট করবেন কোনো একটা জায়গায় সেভ করবেন তখন যাতে আসলে জিনিসটা ডিউরেবল হয়, মানে জিনিসটা যাতে সেভ থাকে আর কি, এটাই।